সমুদ্রের ৩ দিন পর ফ্লাইট ছিল। এই ৩ দিনের মধ্যে আয়না একবারও সমুদ্রের বাসায় আসেনি। সমুদ্রের আজকে দুপুর ফ্লাইট। বের হবে, রেডি হয়েছে। কালো রঙের টি-শার্ট পরেছে। শায়লা চৌধুরী আসবেন তাকে বিদায় জানাতে। তখন আয়নারও আসার কথা। যাওয়ার আগে শেষবার দেখা করে নিবে। কিন্তু শায়লা চৌধুরী একাই এলেন, সঙ্গে আয়নাকে আনেনি। সমুদ্র জিজ্ঞেস করলে জানালেন আয়না আসবে না। সমুদ্রের ভীষণ রকমের রাগ হলো। সে বলে, লাগেজ গাড়িতে করে এয়ারপোর্ট পাঠাই দাও, আমি সোজা এয়ারপোর্টে যাব। কথাটা বলে বেরিয়ে যায় ও আয়নার বাসার উদ্দেশ্যে। সে যখন আয়নার রুমের সামনে গিয়ে উপস্থিত হলো তখন আয়না পড়ছিল। সমুদ্র বইটা হাতে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং বলল, আমি বিদেশে যাচ্ছি। তুমি আমার সঙ্গে দেখা করা বাদ দিয়ে পড়ছো কেন? আয়না ভাবলেশহীন থাকে। সমুদ্র রাগান্বিত গলায় বলে, সমস্যা কি মেয়ে তোমার? তোমার পাল্লায় পড়ে আমার নিজেকে মানসিক ভারসাম্যহীন লাগে। আয়না বই কুড়িয়ে নিতে ধরলে সমুদ্র ওর বাহু চেপে ধরে বলে, সেদিন নিজে অনুমতি দিলে, আর আজ কেমন নাটক কেন করছো? অ্যাজ ইফ আমি তোমার থেকে সম্মতি না নিয়েই যাচ্ছি। আমি আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছি। কি? হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়ায় ইউসার কাছে যাচ্ছেন, তাই না? যান, আর কষ্ট করতে হবে না। সেকেন্ড ম্যারেজ করার অনুমতি দিয়ে দিলাম। আয়নার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে ও ভীষণ সিরিয়াস। সমুদ্র অবাক নয়নে তাকিয়ে বলে, আমি তো ভীষণ সৌভাগ্যবান, আমার বউ আমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছে। ওয়াও। আয়না তাকে ইগনোর করে পড়ার টেবিলে বসলে সমুদ্র রাগে গজগজ করতে করতে বলে, ঠিক আছে, তোমার এত ইচ্ছা সতীন দেখার, তোমার ইচ্ছাটা পূরণ করি। আকাশ পরিষ্কার, আরামদায়ক ও প্রশান্তিকর প্রভাতের কিরণ উঁকি মারছে বারান্দার দরজার কোল ঘেঁষে। নাম না জানা নানা রকমের পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত। আজকাল ভোরে খুব শীত পড়ে, ঠান্ডায় জমে যাওয়ার মতো। উষ্ণ কম্বল মাস্ট নিতে হয়। অস্ট্রেলিয়ার ওয়েদার বরাবরই বেশ আদুরে। সোয়েটার পরে শীতের আমেজ উপভোগ করতে হবে। সমুদ্র ঘুম থেকে উঠে বারান্দায় 1 কাপ কফি নিয়ে বসে। বারান্দা থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। দূর দূরান্ত শুধু সবুজ ঘাস আর গাছগাছালিতে ভরপুর। একতলা বাড়ি দিয়ে লোকালয় সাজানো। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মধ্যকার দূরত্ব কয়েক মিটার। কফিতে চুমুক দিয়ে জড়িয়ে নিল। আসলে এত মনোমুগ্ধকর পরিবেশে কেউ উদাস থাকতেই পারে না। চারপাশে সবাই খুব হাসি খুশি। সমুদ্রের মনে হচ্ছে আয়নাকে এখানে আনা দরকার, দেখানো উচিত মানুষ কত খুশি থাকে। আর মহারানী সারাদিন গোমরা মুখ করে কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদে। সে কফি শেষ করে শাওয়ার নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রেডি হয়। হাতে অ্যাপ্রন ছিল। আপাতত 1 মাসের জন্য সে তার খুব ঘনিষ্ঠ বন্ধু আমানের বাসায় আছে। ডর্মে থাকার কথা ছিল, কিন্তু আমান থাকতে দেয়নি, নিজের বাসায় জোর করে এনেছে। আমান আর নয়নতারা দুজনই তার মেডিকেলের বন্ধু বলা চলে। তাদের মেডিকেল টোটাল সব রানিং ব্যাচ মিলিয়ে 4 জন বাঙালি ছিল। এর মধ্যে আমান আর নয়নতারা প্রেম করে বিয়ে করলো। টানা 1 মাসের কাছাকাছি নবদম্পতির সঙ্গে থেকে সে রিয়ালাইজ করেছে তার নববিবাহিত জীবন খুব বাজে রকম নিরামিষ ছিল। আমান আর নয়নতারার প্রেম যেন ফুরায় না। আজকে ওরা ঘুরতে যাবে। আমান প্রায় বউয়ের জন্য ফুল আনে, ক্যান্ডেল নাইট ডিনারে যায়, লং ড্রাইভিংয়ে যায় ওরা। সমুদ্রের ওদের সুন্দর সুখী বিবাহিত জীবন দেখে আনন্দ লাগে, আবার নিজের জন্য খুব দুঃখ অনুভব হয়। তার নববিবাহিত জীবনও এমন সুন্দর হতে পারত। ওদের প্রেমময় সময় কাটাতে দেখে নিজেরও এমন সুন্দর মুহূর্ত অনুভব করতে ইচ্ছা করে। আয়নার কথা খুব মনে পড়ে। দূরে থাকার ফলে যেন মায়া বেড়েছে ওর জন্য, কিন্তু আয়না খুব বাজেভাবে তাকে ইগনোর করছে। সেদিন অনেক কষ্টে ভিডিও কলে কথা বলায় ও 2 মিনিটের মধ্যে কল কেটে দেয়। কিন্তু ওই 2 মিনিটের মধ্যে সমুদ্রের মনে হয় আয়না ভালো নেই, ওর কিছু একটা হয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল শুকিয়ে গেছে। আমানের সঙ্গে নিজেকে মাপলে সে বরাবরই লুজার, স্বামী হিসেবে লুজার। আমানের ওয়াইফ নয়নতারা সারাদিন মুক্ত ছড়ানো হাসি হাসে। তার আয়নাও একদা হাসতো এমন করে। অফিসে দেখেছে তো সবার সঙ্গে কত সখ্যতা করে হাসতো। সমুদ্রের ওর হাসি ভালো লাগতো। তবে কি এমন হলো যে আয়না আর হাসে না? সেও জিজ্ঞাসা করে না কেন আর আগের মতো হাসলো না। আয়নার জন্য মন কেমন ব্যাকুল হচ্ছে।
না দেশে ফিরেই আয়নাকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হবে, জড়িয়ে ধরে বলতে হবে, সরি দীপান্বিতা। আচ্ছা, দূরত্ব কি ভালোবাসার সমানুপাতিক ধ্রুবক? বাই এনি চান্স দূরত্ব বাড়লে ভালোবাসারও বৃদ্ধি পায়? এমন কোনো ফর্মুলা আছে কি? কটা দিন যাবৎ আয়নার খুব দুর্ভোগ যাচ্ছে, জীবনটাকে নরক সম লাগছে। হুট করে এত পরিমাণ সিক হয়ে গেছে। ভাগ্য ভালো সেমিস্টার ফাইনাল শেষ, না হলে ক্লাস এক্সাম সব মিস যেত। খুব দুর্বল লাগে তার, রুমেই শুয়ে বসে কাটাচ্ছে। তবে কিছুই ভালো লাগছে না তার, প্রচুর মুড সুইং হচ্ছে ওর। খাওয়ার রুচিও নেই, মাছ মাংস কিছুই ভালো লাগে না খেতে। সমুদ্র বলল গ্যাস্ট্রিক অ্যান্টাসিড রেগুলার খেলেও তাও বমি ভাব যায় না। গায়ে জ্বর ছিল, কাল রাতে কিছুই খায়নি। কাল রাতেই শাইলা চৌধুরী বলছিল একবার সরাসরি ডাক্তার দেখাতে। সকালে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। আজকে বাসায় কেউ নেই, সে একাই। হালিমা বুয়া সহ আজকে বাসায় কেউ নেই, সে একাই। হালিমা বুয়া সহ দাদা দাদি গ্রামে গেছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন। সে বিছানা থেকে উঠে মাথা তুলতেই মনে হচ্ছে মাথা ঘুরায় পড়ে যাবে। উফ, এত বিরক্ত লাগে সব কিছু। চোখ বুঝে হেলান দিয়ে শুয়ে থাকে। কেমন ছটফট লাগে, মনে হচ্ছে কোথায় কি যেন অনেক কিছুই তার অজান্তেই হয়ে যাচ্ছে। ঘণ্টাখানিকের মধ্যে তার রুমে নক করলো কেউ। নিশ্চয়ই শায়লা চৌধুরী। উনি লাঞ্চ টাইমে খেতে আসেন বাসায়, আজ অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। নক করেই দরজা খুলে ভেতরে এসে জিজ্ঞেস করে, ভাত খাবে? তোমার আব্বু বলেছে তোমার চিকেন পছন্দ, চিকেন ফ্রাই খাবা? আয়না চিকেন ফ্রাইয়ের কথা শোনা মাত্র মুখ বাঁকিয়ে বলে, চিকেন ফ্রাই আমি এই মুহূর্তে মারাই যাব বমি করতে করতে। শায়লা চৌধুরীর আয়নার লক্ষণ দেখে অনেক কিছুই মনে হয়, কিন্তু আধুনিক যুগের বাচ্চা কাচ্চা এসব লক্ষণ দেখেই জাজ বিচার করে না। সমুদ্র তো বলেই দিয়েছিল গ্যাস্ট্রিক সমস্যা। জামাইবউ যা বলবে সেটাই সই। উনি আয়নাকে পরখ করে একটু চিন্তা করে বলে, আমি তো এসব চিকেন মুরগি খাই না, নিজের জন্য ঝাল ঝাল কচু ভর্তা করছি, সঙ্গে লেবুর রস। কচু ভর্তার সঙ্গে লেবুর রস আর গরম ভাত খাবে নাকি? কচুর ভর্তা আইটেমের নাম শুনে আয়নার খাওয়ার ক্রেভিংস হলো। এতদিনে এই প্রথম তার খাওয়ার খেতে ইচ্ছে জাগলো। সে চোখ উজ্জ্বল করে তাকালো। সত্যি বলতে তার এই টাইপ খাওয়ার খেতেই মন চাচ্ছিল, কিন্তু বাসার কেউ বুঝলই না। সবাই চিকেন, বার্গার, পিৎজা, রামেন এনে দিচ্ছিল, যেগুলো দেখলেই ওর বমি পায়। সে দ্রুত হেঁটে রান্নাঘরে চলে যায়, নিজেই ভাত বেড়ে কচুর ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো। আসলেই তো গরম ভাত আর কচুর ভর্তা, ভাতের উপর লেবুর রস কচলিয়ে খেতে এত মজার। সে অনেক দিন পর আরাম করে পুরো এক প্লেট ভাত খেলো। এক বাটি কচুর ভর্তা সে একাই শেষ করলো। এত ক্ষুধা ছিল পেটে, সে কল্পনাও করেনি। শাইলা পেছনেই দাঁড়িয়েছিল। আয়নার খাওয়া শেষ হতেই উনি বলে ওঠে, একবার ডাক্তার দেখাও আয়না, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে ইউ আর সিক। আয়না একবার ওনার দিকে তাকালো। শাইলা চৌধুরী বলে ওঠে, সাইকিয়াট্রিস্ট দেখাতে চাইলে সেটাও দেখাও। আয়না ভ্রু কুচকে তাকালো ওনার দিকে, এরপর বলে, সাইকিয়াট্রিস্ট কেন দেখাবো? শাইলা একটু চমকে উঠে বলে, আমরা তো ছোট আমরা তো আর ছোট নই, বয়সের সঙ্গে অভিজ্ঞতাও আছে, সবটাই বুঝছি, দেখছি। তোমার আর সমুদ্রের মধ্যে সমস্যা চলছে, প্রবলেম সলভ করার চেষ্টাও নেই তোমাদের মধ্যে। কেমন সব ধোঁয়াশার মধ্যে রাখছো অনির্দিষ্ট সবটা, কিছু ক্লিয়ারও করছো না। রদিলা ভাবিও চিন্তায় অতিষ্ঠ। তোমাদের দুজনের চিন্তায় সবার ঘুম হারাম হচ্ছে। তুমি সম্পর্কে টানাপোড়েনটা সামলাতে পারছো না। ইউ নিড মেন্টাল পিস। আয়না বলে, বাবাও চিন্তা করছে নাকি? হ্যাঁ, তোমার বাবা তো সরাসরি সমুদ্রের সঙ্গে বসতে যাচ্ছে, সমুদ্রের উপর রেগেও আছে মনে হয়। তোমার আব্বু সমুদ্রের সঙ্গে বসলে ওকে প্রচুর কথা শোনাবে, এজন্য আমি বারণ করেছি তোমার আব্বুকে। বারবার বলছি ওরা ছোট মানুষ, দুজনই একটু খামখেয়ালি, বাড়ির বড় সন্তান, রাগ জেদ বেশি, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। তোমাদের মধ্যে ম্যাচুরিটিও কম, সংসার বোঝো না। আয়না পার্সোনালি আমার কেউ তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে চায় না। আয়না উঠে দাঁড়াতে চাইলে যেন মাথা ঘুরে ওঠে, মুহূর্তের মধ্যে সব গোলা লাগে। দুদণ্ড পর আজ কয়েকদিনের ব্যবধানে ফের হড়ফড় করে বমি করে দেয় আয়না। বেশ ক্লান্ত লাগে ওর। ডাইনিং রুমে বসেই শায়লাকে বলে, আমি একটু পর বের হব।
এই অবস্থাতে হাসপাতালেই যাব। আয়না বসে আছে গায়নোকোলজি ডিপার্টমেন্টের চেম্বারে ডক্টর সোনিয়া বেগমের রুমে। সমুদ্র যেই হাসপাতালে জব করছিল সেখানে এসেছে সে। ম্যাডাম খুঁটে খুঁটে আয়নার কাছ থেকে ডিটেলসে হিস্ট্রি শুনছে। চোখে মোটা পাওয়ারের চশমা লাগানো। ভদ্র মহিলার বয়স 50-এর বেশি হবে। যখন শুনল তাদের হাসপাতালের একজন ডক্টরের ওয়াইফ আয়না, তখন নাম জানতে চাইল। আয়না নাম বলতেই উনি 2 মিনিট ভেবে বলে ওঠে, ও আচ্ছা, ডক্টর সমুদ্র। জুনিয়র ডক্টর তো, চিনতে দেরি হলো। নীল চোখ ওর মনে পড়েছে। ডক্টরের ওয়াইফ শুনে সে আরও বেশ কিছু প্রশ্ন করে বলে, কেমন ডক্টরের বউ তুমি? হ্যাঁ, 15-20 দিন ধরে অসুস্থ। আমার কাছে আগে আসনি কেন? আয়নার থেকে বয়সে বড় হয় ধমকের সুরে কথাগুলো বলে ওঠে। এরপর একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, যাও এক্ষুনি টেস্ট করিয়ে 1 ঘন্টা পর রিপোর্ট নিয়ে আমার কাছে আসবে। কিসের টেস্ট ডক্টর? কিসের আবার? প্রেগনেন্সির টেস্ট দিয়েছি। আয়না হতভম্ব হয়ে যায়। আসলে সে প্রেগনেন্ট। কিভাবে সম্ভব? তার তো কিছু অসুখ আছে। ট্রিটমেন্ট ছাড়া কিভাবে প্রেগনেন্ট হলো সে? তবে কিছু বলল না ডক্টরকে। এগিয়ে গিয়ে কাউন্টার থেকে বিল পরিশোধ করে টেস্ট করতে যায়। তারপর ওয়েটিং রুমে বসে অপেক্ষায় থাকে। অপেক্ষা করতে করতে হুট করে শরীর খারাপ লাগে তার। 1 ঘন্টা অপেক্ষায় থেকে সে কাহিল হয়ে পড়ে। রিপোর্ট নিয়ে ডক্টরের চেম্বারে গেলে উনি আগেই জিজ্ঞেস করলো, তোমার তো শরীর খারাপ, সঙ্গে কেউ আসেনি? না। সমুদ্র কোথায়? দেশে নেই। তাই বলে একা আসবে নাকি? বাসার কাউকে কল দিয়ে আসতে বলো। তখনই আয়নার ফোনে শায়লা চৌধুরীর কল আসে। ডক্টর সোনিয়া বেগম আয়নার অনুমতি নিয়েই শায়লাকে হসপিটালে আসতে বলে। আয়নার খুব টেনশন হচ্ছিল, না জানি রিপোর্টে কী এসেছে। সে মা হতে চলেছে। অনুভূতি আটকে রাখতে না পেরে 2 চোখ ভরে আসতে ধরে তার। সোনিয়া ম্যাডাম কোথায় জানি গেলেন। রুগী এসেছে জন্য ক্যাবিন ছেড়ে ওয়ার্ডে গেল। ফিরে এসে দেখে শায়লা চৌধুরী পৌঁছে গেছে। আয়নার পাশে দাঁড়িয়ে আছে। ডক্টর সোনিয়া বেগম নিজের ক্যাবিনেই থাকতে বলেছিল আয়নাকে। রিপোর্টও দেখেনি আয়নার। এখন দেখবে। ইমার্জেন্সি ছিল জন্য যেতে হয়েছিল তখন। শায়লা চৌধুরীকে দেখে জিজ্ঞেস করে, পেশেন্টের কে হন আপনি? শায়লা একবার আয়নার দিকে চেয়ে থেকে বলে, আমি আয়নার স্টেপ মাদার। সোনিয়া বেগম রিপোর্ট একবার দেখে হেসে বলে, কংগ্রাচুলেশনস আয়না, ইউ আর প্রেগনেন্ট। আয়নার বাক্যটা শোনা মাত্র চোখে আনন্দের জল চলে এলো। ওর নিজের পেটে হাত বুলিয়ে দেয়। শায়লা ওকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, খুবই খুশির সংবাদ। আয়না নিজেও মুহূর্তের মধ্যে সব বিষাদ ছেড়ে ফেলে দেয়। ক্ষণে কিছু একটা চিন্তা করে বলে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারিনি, কিভাবে সম্ভব? সোনিয়া বেগম বলে, প্রথমবার কনসিভ করেছো তো, তাই সিমটমসগুলো বুঝোনি। আয়না জিজ্ঞেস করেই ফেলে, আবার তো সমস্যা আছে, পিসিওএস আমার। সোনিয়া বেগম বলে, পিসিওএস হলেই যে তুমি বন্ধ্যা, এটা ভুল ধারণা। আগে ডাক্তার দেখিয়েছো? বিয়ের আগে বা পরে? আয়না জবাব দিল, ও বিয়ের আগে থেকেই প্রপার ট্রিটমেন্ট নিত। কয়েক কেজি ওজনও কমিয়েছিল। সোনিয়া বেগম বলে, তুমি লাকি যে কনসিভ করতে ঝামেলা হয়নি। তুমি অনেকেরই কনসিভ করতে সমস্যা হয়। তুমি রেস্টে থাকবে, সাবধানে থাকবে। উনি ঔষধ লিখে দিলেন, আবার 7 দিন পর আসতে বললেন। আর এর মধ্যে অসুবিধা ফিল করলে যে কোনো সময় যেন চলে আসে এবং পই পই করে এক্সট্রা সাবধান আর কেয়ারে থাকতে বলে দিলেন। শায়লা চৌধুরী বের হতেই 1 গাদা মিষ্টি কিনলেন। বাসায় ফিরে আয়নাকে রেস্ট নিতে বলে উনি হালকা খাবার আনতে যান। উনি যখন নুডলস রান্না করছিলেন, আয়না রান্নাঘরে আসে। তা দেখে বলে ওঠে, তুমি রান্নাঘরে কেন? কি খাবে বলো? তোমার আব্বুকে কল দিয়ে এক্ষুনি আসতে বলো। আয়না থমথমে গলায় বলে, একটা রিকোয়েস্ট ছিল। কি? আপনি এক্ষুনি সবাইকে নিউজটা দিয়েন না, এমনকি বাবাকেও না। শালা চোখ বড় করে তাকিয়ে বলে ওঠে, কি বলছো এসব? আয়নার মুখের প্রতিক্রিয়া বদলে যায়। বাঁধনখানি জুড়ে বিষণ্ণতার ছায়া ফুটে ওঠে। কেঁদে ফেলে বলে, সমুদ্র এক্ষুনি বাচ্চা চাচ্ছিল না, বাচ্চা পছন্দও করে না। ওর জন্য নিশ্চয়ই আমার বাবু অ্যাক্সিডেন্টাল ইস্যু। ওর জন্য আমরা খুশি নই, বরং আগাছা। শায়লা বলে, এভাবে বলে না আয়ু, সমুদ্র তো ফ্যামিলি পার্সন, ও ঠিক খুশি হবে শুনে। আয়না মাথা জাকিয়ে বলে, ওহ, ওনাকে আমি চিনি,
উনি মোটেও খুশি হবে না। শায়লা বলে ওঠে, এত বড় খুশির সংবাদ হাইড করবে? উনি দেশে ফিরলে সরাসরি জানাবো। ততদিন গোপন রাখতে চাই। তুমি অ্যাবর্শনের চিন্তা মাথায় আনছো না তো? আয়না নিজের পেটে হাত রেখে বলল, না, আমি এত অসহায় মা নই। উনি বাচ্চার দায়িত্ব না নিলেও আমার কিছু যায় আসে না। উনি বাচ্চার রেসপন্সিবিলিটি না নিলে আমার বাচ্চার জন্য আমি একাই এনাফ। আমার বাচ্চা অসহায় না। ওর মা ইঞ্জিনিয়ার। ওকে সিকিউর লাইফ দেওয়ার সামর্থ্য আছে আমার। আমার মনে হয় তুমি বেশি ওভার থিঙ্ক করছো। রেস্ট নাও, ঠিক মতো খাও, আর হাসি খুশি থাকো। সমুদ্র আসলে দেখবে আমরা সেলিব্রেশন করব। আয়না কোমল গলায় বলে, বাবাকে এক্ষুনি বলবেন না প্লিজ। তোমার বাবা যদি জানে আমি এত বড় খুশির সংবাদ লুকিয়েছি, আমার উপর খুব রাগ করবে। তাছাড়া এক্সট্রা যত্ন দরকার তোমার। বাবার সঙ্গে আমি কথা বলবো পরে। নিজের যত্নও নিজেই নেব। রাতের বেলাও মেডিসিন ঠিক মতো নিল। ডাক্তার বলেছিল আরও আগে থেকেই আন্ডার কনসালটেন্ট থাকা উচিত ছিল। প্রেগনেন্সি কনফার্ম হতে একটু দেরি করে ফেলেছে। সেদিন রাত 8টাতেই ঘুমিয়ে যায়ও। প্রপার গাইডলাইন মানা শুরু করে দেয়ও। আর হেলাফেলা করা যাবে না। শায়লা চৌধুরী সমুদ্রকে ফোন করে জানতে পারলেন সমুদ্র আগামীকালই ফ্লাইট ধরবে, আর আয়নাকে না জানাতে। ওকে নাকি সারপ্রাইজ দেবে। শায়লা চৌধুরী ভাবে, দুদিনেরই তো ব্যাপার, কিচ্ছু হবে না। 2 দিন পর সবাই তো জানবেই আয়নার প্রেগনেন্সির বিষয়টি। পরদিন যথারীতি সবাই অফিসের জন্য বের হবে। ফাহাদ সাহেব নাস্তা করতে বসলেন। আয়নাও এলো। অল্প একটু খাওয়া দাওয়া করলো। আজকে ওকে হাসি খুশি দেখাচ্ছে। ফাহাদ সাহেব আয়নাকে ডাইনিং টেবিলে খেতে দেখে খুব খুশি হন। আলিয়ার এক্সাম চলছে, এজন্য ব্যস্ত একটু। ও বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। শায়লা চৌধুরী দুপুরে আসবে, এটা বলে সবাই যে যার মতো অফিসে চলে গেল। 12টার পর থেকে আয়নার মনে হলো ওর প্রেশার আপ ডাউন করছে। মাথা ভার লাগছে। সে বেডে শুয়ে ফোন হাতে নেয়। ফেসবুক স্ক্রল করতে করতে নজর এলো সমুদ্রকে ট্যাগ করে এক ডক্টর ছবি পোস্ট দিয়েছে। ওদের সেমিনারের ছবিগুলো। সমুদ্রের পাশে সাদা শার্ট পরে ইউষা দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আয়নার যেন দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেমিনারে ইউষাও আছে। বাহ, কি দারুণ মানিয়েছে দুজনকে। একদম পারফেক্ট কাপল যেন। ও যেন চোখে আধার দেখে। সমুদ্র সঙ্গে গতকাল থেকে ফোনে কথা হয়নি। তবে কি সমুদ্র? সে ভাবতে পারে না এর বেশি। পেটে প্রচুর চাপ অনুভব করে। ভাবে ওয়াশরুম যেতে হবে। বেড থেকে উঠে দাঁড়িয়ে পা বাড়াবে। এমন সময় কি যেন হলো জানে না সে। কেবল বুঝলো খুব কষ্ট হচ্ছে তার। মুখ চোখ উল্টে আসে। চিৎকার দিয়ে ওঠে। ফাঁকা বাসায় কেউ নেই। তার ডাকে সাড়া দেয় না। সে হাঁটার শক্তি পায় না। কোনো কিছু ধরার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কোনো আসবাবপত্র বা দেওয়াল না থাকায় সে পা পিছলে পড়ে যায়। সাদা ফ্লোর ক্ষণে লাল রাঙা হয়ে ফুটে ওঠে। টকটকে লাল। লাল রক্ত দেখেই তার মুখ রক্ত শূন্য হয়ে পড়ে। ব্যথায় কুকড়ে ওঠে সে। চোখ দিয়ে টপ টপ পানি গড়াতে থাকে। আয়না সেন্স হারাতে থাকে। দূর থেকেই মনে হয় কেউ খুব সুন্দর ভয়েসে বলে ওঠে, আম্মু। কণ্ঠস্বরটা যার, ও বুঝি জীবনে বেদনার স্বাদ পায়নি। বেদনার স্বাদ পাবে কিভাবে? মাতৃগর্ভ আর জান্নাতে কোনো দুঃখ থাকে না। দুঃখ কেবল পৃথিবীর উপাদান। আয়নার মনে হচ্ছে মাথার উপর 1000 ভরের পাথর দিয়ে কেউ তাকে আঘাত দিচ্ছে। অসহ্য রকম ব্যথায় সে চোখ বুজে ফেলে। অজ্ঞান হয়ে যাচ্ছে। যদিও সে চাচ্ছে কেউ আসুক, বাঁচাক তাকে। না তাকে না, তার বাচ্চাটাকে। সৃষ্টিকর্তার কাছে আকুল মিনতি করে সে কেউ কি নেই পৃথিবীতে যে উছিলা হয়ে এসে তার বাচ্চাটাকে বাঁচাবে? সমুদ্র, কোথায় তুমি? এমন সময় বেলবাজার আওয়াজ ভেসে আসে। সে মনে মনে অনেক প্রার্থনা করে কেউ আসুক। বেলবাজার আওয়াজ কানে বাজতেই থাকে। মনে হচ্ছে অনন্তকাল ধরে কেউ বেল বাজিয়ে যাচ্ছে। সব অস্পষ্ট লাগে। এ যেন অস্পষ্টতার জগৎ। চারদিক ধু ধু অন্ধকার দেখে সে। এমন আধারে তলিয়ে যেতে চায় না সে। শায়লা চৌধুরী একটু আগেই দুপুরে লাঞ্চ করতে বাসায় ফেরেন। একটানা বেল বাজিয়েও যখন আয়না দরজা খুলছিল না, ফোন লাগায় সে। ফোনও যখন রিসিভ করে না, সে ভাবলো অফিস ফিরে যাবে। এক পা পিছিয়ে লিফট কল দিল। লিফট গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলায় আসতে সেকেন্ড সময় নিচ্ছে। তৎক্ষণাৎ স্মরণ হলো তার কাছে এক্সট্রা চাবি আছে। অফিস থেকে এসেই ফিরে যেতে মন চাইল না। সে চাবি দিয়ে দরজার লক খুলে বাসার ভেতর প্রবেশ করে। অফিসের ফাইল আর ব্যাগটা টেবিলে রেখে এক গ্লাস পানি খেয়ে
ভাবে আজ পাবদা মাছের ঝোল করবে। পর মুহূর্তে মনে হলো একবার আয়নার কাছ থেকে শুনে নি ও কি খাবে। আয়নার রুমের দিকে এগিয়ে গিয়ে উনি দরজার নব ঘুরিয়ে দরজা খুলতেই যেন স্তম্ভিত হয়ে যান। গা থরথর করে কাঁপতে থাকে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মনে হচ্ছিল ওখানে জ্ঞান হারাবে। আয়না ফ্লোরে উপর হয়ে শুয়ে আছে। রুমে সাদা ফ্লোরে যেন লালের বন্যা বয়ে যাচ্ছে। ওনার সময় লাগে সবটা বুঝতে। ব্রেন সময় নেয় এমন প্রস্তুতি মোকাবেলার আগে। তবে উনি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারের মাত্রা এত বিকট ছিল, সম্পূর্ণ বিল্ডিংয়ের মানুষ বোধহয় শুনে ফেলেছে। তার পা এগিয়ে সামনে অগ্রসর হলেন। আয়নার কাছে যায়, আয়নাকে তুলে ওঠাতে চেষ্টা করে। গালে হাত চাপিয়ে সেন্স আনার চেষ্টা চালায়। আয়না একটু নড়ে ওঠে, অল্প চোখ খুলে। এরপর খুব আস্তে করে, আমার বাচ্চা। আর কিছু বলতে পারে না মেয়েটা, চোখ বন্ধ করে ফেলে। পাশের বাসা থেকে লোকজন ও দারোয়ান এসে ভিড় জমায়। অন্যদের সহায়তায় দ্রুত আয়নাকে হসপিটালে নেওয়া হলো। শায়লা এক বিন্দু সময় পায় না অন্য কাউকে কল করার। বাসার কাছে ভালো উন্নত মানের হাসপাতাল বলতে সমুদ্রের জব করা হসপিটালটাই ভালো। ক্যান্টনমেন্ট পার হলেই রাস্তার কাছেই পড়ে। সময় নষ্ট না করে গাড়িতে করে চলে তারা। আজ রাস্তা যেন ফুরায় না। একটা পল যেন এক যুগের সমান। শায়লার জানা নেই সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। আদৌ আয়না ও তার বাচ্চা সুস্থ থাকবে তো? গাড়ির সিট কভার অবধি ভিজে উঠছে রক্তে। ভয়ে তার গা ঠান্ডা হয়ে আসে। উড়োজাহাজের ছোট্ট জানালা ভেদ করে একটুখানি রোদের লুকোচুরি খেলা চলছিল। তখন সাফেদ ধবধবে সাদা নরম শুভ্র মেঘগুলো যেন আয়েশ করে ঘুরছে। ওগুলো ভেদ করে উড়োজাহাজ আরও উপরে অবতরণ করছে। জানালা বেয়ে কেবল সাদা আকাশের রাজ্য। চোখ জুড়িয়ে যায় দৃশ্য দেখলে। ফ্লাইটে সার্ভ করা স্যান্ডউইচ খেয়ে নিল সমুদ্র। আর মাত্র 1 ঘন্টা বাকি পৌঁছাতে। সিটের সামনে সেট করে রাখা স্ক্রিনে লোকেশন শো করছে। রুম ওয়াইজ ম্যাপ দেওয়া আছে। ওখানে দেখা যাচ্ছে আর মাত্র 1 ঘন্টার পথ বাকি। উফ, এই প্লেন জার্নি আর ভালো লাগছে না। অনেক বেগে দৌড়ানো প্লেনের স্পিডকেও তার স্লো লাগছে। ডিস্টেন্স তো আর বদলাতে পারবে না, তবে বেগ বাড়িয়ে দিক না। জীবনের চলার পথে কখনো কারো সাথে দূরত্ব বেড়ে গেলে ভোট দেওয়ার বেগ বাড়তে হয়। তাহলে তৈরিকৃত দূরত্ব পেরিয়ে কম সময়ে সেই ব্যক্তির মনে পৌঁছানো যায়। আয়নার সাথে তৈরিকৃত ডিস্টেন্স মেটাতে চাইলে স্পিড তো বাড়াতেই হবে। প্লেন ল্যান্ড করার পর সে এয়ারপোর্ট থেকে নিজের লাগেজ কালেক্ট করে সিম অ্যাক্টিভেট করে নেয়। অফিসের ড্রাইভারকে জানিয়ে রেখেছে। গাড়িতে বসেই আদেশ দিল মিরপুরের দিকে যাওয়ার। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে, স্যার কি বিদেশ থেকে আইসা শ্বশুরবাড়ি যাইতেছেন? ড্রাইভারকে আয়নার বাসার অ্যাড্রেস চিনিয়ে দেওয়া হয়েছে। জানে মিরপুর যাওয়া মানে স্যারের শ্বশুরবাড়ি। ও মুচকি হেসে বলে ওঠে, হ্যাঁ। সমুদ্র বেলা 4টার দিকে আয়নার বাসায় গেল। ড্রাইভারকে লাগেজ নিজের বাসায় রেখে আসতে বলে লিফটে করে 5তলা চলে যায়। একবার দুবার কলিং বেল বাজিয়েও যখন কেউ দরজা খুলল না, সে অবাকই হলো সামান্য। পকেটে থেকে মোবাইল ফোন বের করতেই মা আর শাইলা আন্টির নাম্বার থেকে মিস কল আসার নোটিফিকেশন আসে। ফোন সাইলেন্টে ছিল জন্য রিসিভ করতে পারেনি। এদিকে বেল বাজিয়ে গেলেও কেউ গেট না খুললে সে মাকে কল দিল সরাসরি। আম্মু জানে সে বাংলাদেশে ফেরত আসছে। ও পাশ থেকে সঙ্গে সঙ্গে মিসেস রোদেলা কল রিসিভ করলেন, যেন তার ফোন কলের অপেক্ষায় ছিল। আম্মুর গলার স্বর শুনেই সমুদ্রের কেমন জানি খটকা লাগে। ও কল রিসিভ করে বলে, আম্মু আমি একটু আগে ল্যান্ড করলাম, আয়নার বাসায় এসেছি, কেউ গেট খুলছে না। মিসেস রোদেলা বলে, ওরা কেউ বাসায় নেই। তুমি জানলে কিভাবে? ফাহাদ সাহেব আমার সাথে আছেন। তোমরা কোথায় আম্মু? আমাদের বাসায়, আমি আসছি। মিসেস রোদেলা কাট গলায় বলে, সমুদ্র বাবা তুই হসপিটালে আয়, যত দ্রুত পারিস, সময় নষ্ট করিস না, আয় বাবা। এরপরে কেঁদে দিলেন উনি। সমুদ্রের যেন মাথা ভো ভো করে ওঠে। হসপিটালে যেতে কেন বলছে মা? বাসার কারো কোনো কিছু হলো নাকি? বাবা বাবা ঠিক আছে তো? সে ভাবতে পারে না। লিফটের অপেক্ষায় না থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। গাড়ি নিয়ে সোজা হসপিটালে পৌঁছে লবিতে অপেক্ষা করছে মা। সে লবিতে পৌঁছে চোখ গেল, বাসার সবাই ওয়েটিং রুমে বসে আছে। শুধুমাত্র ফাহাদ সাহেব নেই। সমুদ্র 1 পা 2 পা করে এগিয়ে নিজের মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। রোদেলা ওকে টেনে নিয়ে বসে বলতে থাকে, আয়না। সমুদ্র উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে আয়নার? মা বলো, আয়না ঠিক আছে তো?
মা প্লিজ কিছু বলো। রোদেলা এক প্রকার কেঁদে ফেলেন। কিভাবে অত বড় দুঃখ সংবাদ দিবেন ছেলেকে? ও সহ্য করতে পারবে? সে নাক টেনে গলা খাকিয়ে বলে, আয়নার মিসক্যারেজ হয়ে গেছে। গতকাল ওকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। তারপর গতকাল সন্ধ্যায় ওকে এইচডিইউ শিফট করেন ডক্টররা। তখনও ঘুমাচ্ছিল, জ্ঞান ছিল না। সমুদ্র আর শুনতে পারে না, কেবল কানে বেজেই চলে মিসক্যারেজ শব্দটা। তার আয়না প্রেগনেন্ট ছিল, আয়না মা হতে যাচ্ছিল, সে বাবা হতে যাচ্ছিল। সমুদ্রের পা আসার হয়ে আসে, দাঁড়িয়ে থাকতে পারে না, সোফায় ধপ করে বসে পড়ে। দু চোখে পানি। আয়না আপনা আপনি চলে আসে তার। তার বাচ্চার এই সুন্দর পৃথিবীতে আসার কথা ছিল, অথচ সে কিছুই জানতো না। তার বাবু এখন কোথায়? শায়লা ওর কাঁধে হাত রেখে বলল, ট্রাস্ট মি সমুদ্র। আয়না নিজেও 2 দিন আগে টেস্ট করে কনফার্ম হয়েছিল প্রেগনেন্ট। আমাকে জানাতে বারণ করেছিল। আমি ওর কথা শুনে কাউকে জানাইনি। আই নেভার থিঙ্ক একদিনের ব্যবধানে এত বড় ক্ষতি হয়ে যাবে। সমুদ্রের কাছে সবটা ঝাপসা লাগে। তবে সে শায়লা চৌধুরীর ওপর চড়াও হয়ে বলে, ও বারণ করেছে বলে আপনি ওর কথা শুনবেন কেন? ও বললে এত বড় সেন্সিটিভ ইস্যু চেপে যাবেন কেন আন্টি? আগে জানালেন না? শায়লা এক প্রকার ক্লান্ত সুরে বলেন, আমি সত্যিই বুঝতে পারিনি এমন পরিস্থিতি আসবে। সমুদ্র, আমি সত্যি কল্পনাও করিনি এমন কিছু হবে। আমাকে ভুল বুঝো না প্লিজ। সমুদ্র ভেজা চোখ জোড়া বন্ধ করে ফেলে। তার বাবা হওয়ার সুখের সংবাদ কানে আসার আগে কেন সেটা দুঃখ সংবাদ হয়ে গেল? কেন বিধাতা এত বড় শাস্তি দিল? তার ছোট্ট ছোট্ট নরম একটা বাচ্চা হওয়ার কথা ছিল। এত বড় ট্রমা কিভাবে সহ্য করবে আয়না? ওর এমনিতেই নাজুক, নিতে পারবে তো এই কষ্ট? নিজেকে কেমন শূন্য শূন্য লাগে তার, কি জানি খালি খালি লাগে। চোখের পানিও স্তব্ধ যেন। সমুদ্র তার মাকে ঝাঁকিয়ে বলে, আয়না কোথায় আম্মু? এতক্ষণে সেন্স আসার কথা। আমি ওকে এক্ষুনি দেখতে যাচ্ছি। শি নিডস মাই সাপোর্ট রাইট নাও। সমুদ্র উঠে দাঁড়ালো এবং যাওয়ার জন্য তাড়া করলে রোদেলা ওর হাত ধরে ফেলে বলে, ওর অবস্থা দেখলে তুই সহ্য করতে পারবি না। ও ভালো নেই। সমুদ্রের কলিজা কেঁপে ওঠে। আয়নার কন্ডিশন খুব বাজে, রক্তক্ষরণ বেশি হয়েছে। তাহলে এইচডিওস তে কেন নিল? কেমন আছে আয়না এখন? সমুদ্র বলে, কি হয়েছে ওর? মিসেস রোদিলা এবার কাঁদলেন। তারপর থেমে থেমে বলে, ও মিসক্যারেজ ট্রমাটা নিতে পারেনি। মেন্টালি ট্রমায় ছিল আগে থেকেই। মিসক্যারেজের ধকল সহ্য করতে পারেনি। জ্ঞান ফেরার পর থেকে মেন্টালি সিক হয়ে গেছে। এই মুহূর্তে আপাতত কাউকে চিনতে পারছে না, নিজের বাবাকেও চিনছে না। খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। ডক্টর দেখছে, ট্রিটমেন্ট শুরু করেছেন, ইনভেস্টিগেশন করবেন। তোমার অপেক্ষায় ছিলাম আমরা। সমুদ্রের মনে যেন বিশাল কোনো ঝড় আছড়ে পড়ে। সে ঠায় দাঁড়িয়ে একদণ্ড সময় নিল সবটা মানতে, বুঝতে। এরপর মাথায় হাত রেখে আস্তে করে বলে, আয়না। সে 1 সেকেন্ডও অপচয় না করে দৌড় লাগায় ক্যাবিনের দিকে। এ হাসপাতালের সব রাস্তা চেনা তার, তবুও ঝাপসা দেখার ফলে পুরো হাসপাতাল অচেনা লাগে, দুনিয়াদারি অপরিচিত লাগে। আচ্ছা, খুব আপন মানুষ কেউ অসুস্থ থাকলে কি দুনিয়া থেমে যায়? তার তো মনে হয় নিঃশ্বাসও থমকে গেছে। 412 নাম্বার ক্যাবিনে ঢুকতে গিয়ে ভুলে 11তে ঢুকে ফের 12 নাম্বার ক্যাবিনে এসে সে চমকে ওঠে। চোখের পানি বাদ মানে না। আয়না হসপিটাল বেডে বসে আছে, সাদা পেশেন্ট গাউন পরা, তবে খুব চিল্লাফাল্লা করছে। একজন নার্স ওর হাত ধরে আছে, আরেকজন ওষুধ খেতে বলছে। কিচ্ছু খাচ্ছে না ও, বারবার নড়াচড়া করছে, হাত দিয়ে সরাচ্ছে, চেঁচামেচি করছে। ওর চেহারার হাল দেখেই সমুদ্রের জোরে হু হু কান্না ভেসে আসে। বুক তখন কাঁদে, যখন কাঁদে তখন চোখ রিক্ত শূন্য হয়। চোখের নিচের কালি আর শারীরিক যন্ত্রণার ছাপে ওর চেহারার লাবণ্য কোথায় জানি হারিয়ে গেছে। হাতে ক্যানোলার দাগের চিহ্ন। সমুদ্র সামনে এসে দাঁড়াতেই ওর অস্থির হওয়ার মাত্রা বেড়ে যায়, আরও হাইপার হয়ে ওঠে, আরও জোরে জোরে চিৎকার করে বলে, ওকে, কে এটা? ওকে যাইতে বলো এখান থেকে। সমুদ্র ওর এলোমেলো সুরে বলা কথা শুনে শোকে যেন পাথর হয়ে যায়। আয়না হাত ছাড়িয়ে নিয়ে সমুদ্রের দিকে ওষুধ আনার বক্সটা ছুঁড়ে ফেলে। বক্সটা এসে সমুদ্রের গায়ে লাগে। আয়না এমন সিরিয়াস অবস্থাতেও জোরে জোরে নড়াচড়া করে বলে, ও যাইতে বলো, এক্ষুনি বের করে দাও। নার্স এসে বলে, এক্সকিউজ মি, আপনি প্লিজ ক্যাবিনেট বাইরে যান। পেশেন্ট পরিচিত মানুষ দেখলে বেশি হাইপার হচ্ছে, ওনাকে বেশি উত্তেজিত করলে সব আউট অফ কন্ট্রোল হয়ে পড়বে। আপনি যান। সমুদ্র আয়নার দিকে তাকালো। ও এখনো চেঁচিয়ে যাচ্ছে। সমুদ্র আর সইতে পারল না।
সমুদ্র কিছু বলতে পারে না, কী বা বলবে সে? এ মানুষটাকে কিভাবে বলবে? আজ আয়নার এই দশা, ওর যত মানসিক অসুস্থতা, সবটার মূলে সে আর তার প্রিয় অবহেলা। কি বলবে আর কিভাবে ক্ষমা চাইবে? ফাহাদ সাহেব সমুদ্রকে একবার দেখেন, কিন্তু ওনারও মুখে কোনো রা নেই। থেকে থেকে কেঁপে ওঠেন উনি। সমুদ্রের মনে হচ্ছিল সেও যদি এভাবে কাঁদতে পারে তাহলে বুঝি একটু স্বস্তি পেত। বুকের ভেতর দুমড়ে মুচড়ে আঘাতপ্রাপ্ত অনুভূতি মাটি চাপা দিয়ে রাখতে হিমশিম খাচ্ছে সে। মাটি চাপা দিয়ে রাখা কান্নানো ভাব যেন বীজ বয়ে সম্পূর্ণ মনকে ঘিরে ফেলছে। এমন সময় হসপিটালের একজন কর্মরত ব্যক্তি অফিস রুম থেকে এসে বলে, জয়নুল স্যার পেশেন্টের ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাচ্ছেন। উনি এখন ফ্রি আছে, আপনারা যেতে পারেন। জয়নুল হোসেন এই হাসপাতালের নামকরা নিউরোসার্জন। উনি কথা বলতে যাচ্ছেন। সমুদ্র আর ফাহাদ সাহেব ডক্টরের রুমের দিকে পা বাড়ালো। ডক্টর জয়নুল এখন লাল চা খাচ্ছিলেন তখন। ওরা প্রবেশ করার পর সামান্য হেসে আয়নার সিটি স্ক্যান রিপোর্ট আরও কিছু রিপোর্ট খুলে বসলেন। খুব মনোযোগ দিয়ে দেখে নিলেন সবটা। এরপর আন্তরিক গলায় বলে, পেশেন্টের মাথায় বড় কোনো আঘাত তো লাগেনি? রিপোর্ট ভালো এসেছে। হিস্ট্রি থেকে শুনছি মিসক্যারেজ হওয়ার সময় উনি পড়ে গিয়েছিল ফ্লোরে। এজন্য সব রকম টেস্ট রিপোর্ট চেক করলাম। এরপর কাপে চুমুক দিয়ে চা খেয়ে বলে, আমি তাহলে রোকসানা আপার কাছে প্রেফার করে দিচ্ছি। কিছু মেডিসিন দিয়েছি, আর আমি তো আছি, ইমপ্রুভমেন্ট আসছে কিনা দেখব। জয়নুল স্যার সাইকিয়াট্রিস্ট রোকসানাকে প্রেফার করে দিয়ে গেলেন। সমুদ্র নিষ্পলক চোখে তাকিয়ে থেকে আয়নার ক্যাবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে দরজা অল্প খুলে দাঁড়িয়ে ওর দিকে তাকালো। মেয়েটা শুয়ে আছে, কিন্তু চোখ খোলা। নার্সের কাছে শুনেছে ওনাকে কিছুতেই ঘুমাতে যাচ্ছে না। সে ডক্টরের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে ক্যাবিন ছাড়ে। বিকেলের দিকে পিউ একাই হাসপাতালে এসেছে। উদ্দেশ্য ভাবিকে একবার হলেও দেখা। যদিও মায়ের কাছে শুনেছে ভাবি কাউকেই চিনতে পারছে না। খুব বাজে সিচুয়েশন যাচ্ছে। আলিয়া সকাল থেকে হাসপাতালে ছিল। ওকে একটু আগেই বাসায় ফিরে গেছে। পিওর এত পরিমাণ খারাপ লাগছে, ওর একটু পরপর চোখ ভিজে উঠছে। ক্যাবিনের মেন গেটের সামনে তাকে আটকে দিল। ওনারা জানালো অলরেডি ক্যাবিন নাম্বার 412-র পেশেন্টের সঙ্গে 2জন অ্যাটেন্ডেন্ট আছে। ওরা আর কাউকে অ্যালাউ করবে না। অগত্যা সে লবিতে ফিরে আসে। ভাবি সব আপডেট তার কাছে আছে, তবুও চোখের দেখা দেখতে মন বড় কেমন করছে। ভাবি তার খুব প্রিয় ব্যক্তি, আর 10টা ননদের মতো মোটেও সে তার ভাবিকে হিংসা করে না। বরং ভাবি আজকাল ভাইয়ের বেশি ক্লোজ তার। ভাবির সঙ্গে সখ্যতা বেড়েছে সেই সুবাদেই বুঝতো ভাই আর ভাবি হ্যাপি ম্যারিড কাপল না। ভাইয়া অনেক অবহেলা করে ভাবিকে। অবশ্য ভাবি কখনো অভিযোগ করেনি। ভাইয়ার ওপর তার রাগ ওঠে অনেক। ভাইয়ার জন্য তাদের অনেক সাফার করা লাগছে। অস্ট্রেলিয়া গিয়ে না জানি কোন মেয়ের পাল্লায় পড়লো। এরপর থেকে তাদের বাসার সব শান্তি উবে গেল। ভাইয়ের বিয়ের সময় সে খুশিই ছিল। অ্যাটলিস্ট এখন তারা আবার আগের মতো শান্তিতে থাকবে। কিন্তু ভাগ্য বুঝি অন্য কিছুই দেখাচ্ছে। এমন সময় হুট করে পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে, এক্সকিউজ মি, আপনি আয়নার ননদ তাই না? হাসপাতালে কেউ তাকে এভাবে ডেকে উঠবে সে কল্পনাও করেনি। চোখে বড় বড় করে পেছনে তাকাতে দর্শন হলো একজন যুবকের সাথে। শ্যামলা গায়ের রং, কিন্তু লম্বা বেশ। পরনে চলনসই জামা কাপড়। অবশ্য হাসপাতালে মানুষ জামা কাপড়ের পরোয়া করে না। যুবকের পেছনেই আরও 2জন দাঁড়িয়ে আছে। এরপর মেয়েটাকে পিউ চেনে, ভাবির খুব ভালো ফ্রেন্ড। কিন্তু এই লম্বা ছেলেটাকে? সে ব্রুজকুচকে তাকালো এবং বলে, আপনি কে? আমাকে কিভাবে চিনলেন? রঙ্গনের চেহারায় যেন একটা সূক্ষ্মতম সন্তুষ্টির ভাব ফুটে ওঠে। বরাবরই তার স্মরণশক্তি প্রবল। তাহলে আয়নার ফেসবুক পোস্টে দেখা ছবির মেয়েটিকে বাস্তবে চেনা কারো পক্ষেই সম্ভব না। তার বন্ধুরা আয়নার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে এসেছে দেখা করতে। কিন্তু ভিজিটিং আওয়ার না এখন, বিধায় দেখা করতে দিবে না। দেখা না করতে পারলেও খোঁজ খবর জানতে চায় তারা। কিন্তু আয়নার পরিবার বা সমুদ্র ভাইয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। মন খারাপ করে ফিরে যেতে চাইলে রঙ্গনের চোখ যায় লবিতে বসে ধ্যান করতে থাকা আয়ন ননদের দিকে। হ্যালো, কে আপনি? রঙ্গন কিছুটা অস্থির চিত্তে বলে, আমরা আয়ুর ভার্সিটির ফ্রেন্ড। ওকে দেখতে এলাম, বাট অ্যালাউ করছে না। ও এখন কেমন আছে? পিউ মন খারাপ করে বলে, আমাকেও ঢুকতে দেয়নি। ভাবে এখন আউট অফ ডেঞ্জার, ক্যাবিনে শিফট করছে।
পিউ বুঝে পাচ্ছে না এই অপরিচিত ছেলেটাকে ভাবির মানসিক অসুস্থতার কথা জানাবে কিনা। রঙ্গন বলে ওঠে, আপনার ফোন নাম্বার দেওয়া যাবে? পিউ নিজের ফোন নাম্বার দিয়ে দিল। রঙ্গন গিয়ে অর্পিতা আর সুব্রতর সাথে কথা বলে। ওরা হাসপাতাল ছেড়ে গেলেও রঙ্গন দাঁড়িয়ে থেকে পুনরায় পিউর কাছে গিয়ে বলে, আপনি এখন বাসায় যাবেন নাকি থাকবেন? থাকলে চলুন কোথাও বসি। বাসায় যাব, বাট ওভার রাইড বারবার ক্যান্সেল করছে। আমার সঙ্গে আসতে পারেন, ড্রপ করে দিই। পিউ ভাবলো যে ছেলেটার সঙ্গে যাবে না, চেনা নাই জানা নেই, হুট করে কারোর সাথে খাতির তার পছন্দ না। সে বলে, আপনাকে চিনি না, কেন যাব আপনার সঙ্গে? এজন্য বললাম কোথাও বসি, কথা বলে পরিচিত হই। অ্যানওয়েজ আমি রঙ্গন, আয়ুর ব্যাচমেট। পিউ বসতে চাচ্ছিল না, কিন্তু রঙ্গন ওকে নিয়ে ক্যান্টিনে বসে কফি খাওয়ালো। দু একটা কথাবার্তা চলছিল তাদের মাঝে। রঙ্গন বেশ স্পষ্টবাদী। কফি খাওয়ার পর্ব শেষ হলে রঙ্গন বলে ওঠে, এখন কি আমার সঙ্গে যাওয়া যাবে? না মানে আপনার রুলস মতে অপরিচিত কারোর সাথে আপনি যাতায়াত করেন না, কিন্তু এখন তো আমরা সেমি পরিচিত। ডক্টর রোকসানার ক্যাবিনে ফাহাদ সাহেব এবং সমুদ্র বসে আছে। শায়লা চৌধুরীও জোর করে ভেতরে এলেন। রোকসানা ম্যাডাম পেশেন্ট একটু আগেই দেখে এসেছেন। উনি আবার সমুদ্রকে চেনে। পুরা হিস্ট্রি শোনার পর উনি বলে ওঠে, পেশেন্ট মনে হয় অতিরিক্ত ট্রমা, ডিপ্রেশন অথবা অনেক বড় মানসিক আঘাত পেয়েছে। এজন্য মিসক্যারেজের বিষয়টি ব্যাকফায়ার করে এই অবস্থা। আপনারা ওর পরিবার, ওর ব্যাপারে সবচেয়ে ভালো আপনারা জানেন। কোনো ঘটনা কি ঘটেছে যেটা ও মানতে পারেনি বা কষ্ট পাচ্ছিল? ফাহাদ সাহেব ও সমুদ্র দুজনে বিভিন্ন আত্মগ্লানিতে ভোগা শুরু করলো। শায়লাও যেন একদম জমে যায়। রোকসানা ম্যাডাম নিজে থেকেই বলে, ওর বাবার সেকেন্ড ম্যারেজ হয়েছে, যেটা নিয়েও আপসেট। এটা বলা হয়েছে আমাকে। এর বাইরে অন্য কিছু? ছোটবেলার কোনো ট্রমা? ফাহাদ সাহেব বলে ওঠে, ওর আম্মু যখন মারা যায় ও সবে ক্লাস সিক্সের বাচ্চা ছিল। ওর মা মারা যাওয়ার 2 সপ্তাহ পর আমি খেয়াল করি আয়না ঠিকঠাক কথা বলে না, একদম চুপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম মা হারানো শোকে ছোট মানুষ কথা বলতে চাচ্ছে না, কিন্তু আরও 1 সপ্তাহ কাটার পরও ও কথা বলতো না, একদম চুপ হয়ে যায়। আমার মধ্যে ভয় ঢুকে যায়। আমি দ্রুত চাইল্ড স্পেশালিস্ট দেখাই। রোকসানা ম্যাডাম বলে, তারপর কি হলো? ডাক্তার বলল, বাচ্চাদের সময় দিতে, আশেপাশে আপনজনদের রাখতে। আমি দ্রুত ওদের নিয়ে গ্রামে যাই, ওদের দাদা দাদি ফুপুর সঙ্গে রাখি কিছুদিন। তারপর কক্সবাজার ঘুরতে নিয়ে যাই। আস্তে আস্তে ও আবার নর্মাল হয়ে যায়। লম্বা গ্যাপের পর স্কুলে যাওয়া শুরু করে। এই সমস্যাটা আর কখনো হয়েছিল? হুট করে চুপ হয়ে যাওয়া। ফাহাদ সাহেব মাথা ঝাঁকিয়ে বলে, না, ছোটবেলায় একবারই ওর মা মারা যাওয়ার পর এমন করেছিল, এরপর আর কখনোই হয়নি। রোকসানা বলেন, ছোটবেলারও একটা ট্রমা আছে। এমন সময় শায়লা চৌধুরী মুখ খুলেন। উনি বলে ওঠে, আয়ু কিছুদিন ধরে খুব চুপচাপ হয়ে গিয়েছিল। মিসক্যারেজের আগেই একদম চুপচাপ, ফোর্স করে কথা বলাতে হচ্ছিল। নিজে থেকে কিছু বলতো না, রুমেই থাকতে চাইতো, ভার্সিটিও যেতে চাইতো না। রোকসানা ম্যাডাম বলে, হুট করে কি হলো আবার? কেন, কোনো ঘটনা ঘটেছে যেটা ও আবারও মানতে পারছিল না? শাইলাই জবাব দেয়, আয়না আর সমুদ্রের মধ্যে একটু মনোমালিন্য চলছিল বোধহয়, সেজন্য। রোকসানা ম্যাডাম সমুদ্রের অনেক সিনিয়র হন। উনি বলে ওঠেন, তোমাদের মধ্যে সব ঠিক ছিল না? সমুদ্র একদম চুপ হয়ে যায়, মুখ ফুটে কিছু বলতে পারে না। রোকসানা ম্যাডাম বলে, দেখো সমুদ্র, যত দ্রুত সম্ভব তোমরা নিজেদের বুঝবে ও ট্রমার কারণ কি, ততই উপকার। এখন আর লুকাছাপা করার কিছু নেই। আমার মনে হচ্ছে ওর কথাবার্তা শুনে যে তোমরা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলে। ওকে বারবার ঘুমাতে বলছি, কিন্তু ও না ঘুমিয়ে থাকছে। কারণ জিজ্ঞাসা করলে বারবার বলছে সমুদ্র চলে যাবে, কিন্তু আবার তুমি সামনে গেলে তোমাকে চিনতে পারছে না। সেটা সমস্যা না। সিজোফ্রেনিয়ার প্রথম ধাপে রোগী আত্মীয় স্বজনদের চেনে না, আবার দেখলে খুব রিয়াক্ট করে। আমি আগেই সিজোফ্রেনিয়া বলে ডিক্লেয়ার দিচ্ছি না। হতে পারে অতিরিক্ত মানসিক আঘাত পেয়ে এমন অ্যাবনর্মাল ব্যবহার করছে। সমুদ্র বলে, আমি মোটেও ওকে ডিভোর্স দেব না বা দিতে চাই এমন কোনো আলোচনা করিনি, বরং ওর নিজ থেকে অনেক কিছু অ্যাজিওম করে নিচ্ছিল। সমুদ্র শ্বশুরের সামনে আর কথা বাড়াতে চায় না, চুপ হয়ে যায়।
রোকসানা ম্যাডাম বলে, তোমাদের নিজেদের মধ্যে সব ক্লিয়ার করা দরকার। দেখো, তোমরা ছাড়া আয়নার কিন্তু আর কেউ নেই। বাইরে মানুষ এ অবস্থায় ওকে দেখবে না, কিন্তু তোমরা ওর পরিবার, তোমরা ওকে ফেলে দিতে পারবে না। আমরা ডাক্তার, ওষুধ দেব, কিন্তু ওর এই মুহূর্তে মানসিক আরাম আর শান্তি দরকার, যেটা কেবলমাত্র ওর ফ্যামিলি ইনশিওর করতে পারবে। 7 দিনের মধ্যে ওর অবস্থার উন্নতি না হলে হাসপাতাল থেকে সরকারি মানসিক হাসপাতালে রেফার করতে হবে। সমুদ্র গ্লানি ভরা চাহনিতে তাকালো। রোকসানা ম্যাডাম বলে, আচ্ছা, আমরা পরে আলোচনা করব। পেশেন্টকে একবার ভিজিট করে আসি আমি। রোকসানার সঙ্গে সমুদ্র বেরিয়ে যায়। ফাহাদ সাহেব উঠে দাঁড়ালে শাইলা ওনার সাথে কথা বলার চেষ্টা করলে ফাহাদ সাহেব বলে, শাইলা, আমি তোমার চেহারাও দেখতে চাইছি না, যাও আমার সামনে থেকে। শাইলা চৌধুরী আহত দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো। সমুদ্র হাসপাতালের নার্স আর ডাক্তারদের অনেক রিকোয়েস্ট করে একটা অ্যাপ্রুম জোগাড় করে ওনারা রাজি হচ্ছিল না। প্রথমে হসপিটালে এমন রুলস নাই, তবে মানসিক রোগী জন্য একটু ছাড় দিল। সমুদ্র এ দয়া করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাপ্রন পরে ডাক্তার হয়ে আয়নার কাছে যাওয়ার প্রস্তুতি নিল। সমুদ্র আর রোকসানা দুইজনেই অ্যাপ্রন পরে আয়নার ক্যাবিনে গেল। আয়না বসেছিল তখন। সমুদ্র অ্যাপ্রন পরে আসায় ও বোঝে না এটা ওর পরিচিত কেউ। হয়তো সে এই মুহূর্তে এতটা বোঝার ক্ষমতা রাখছে না। ওর সামনে ভাতের প্লেট পড়ে আছে। দুপুরে মেডিসিন খেয়েছে, কিন্তু ভাত খায়নি। রোকসানা ম্যাডাম সব চেক করে বেরিয়ে গেলেও সমুদ্র আর নার্স রয়ে যায়। নার্স বলে ওঠে, আপু, আপনি ভাত খান, না হলে এই ডাক্তার কিন্তু ইঞ্জেকশন দিয়ে দেবে। ইঞ্জেকশন দিলে হাতে এমন ব্যথা হবে, তখন হাত নাড়াতে পারবে না। আয়না নড়ে চড়ে উঠল। এরপর বলল, না, ভুলেও আমি ইঞ্জেকশন দেব না। ও অস্থিরতা করতে শুরু করলো। অনেক বেশি প্যানিক শুরু করে, বিভ্রান্তের ন্যায় এদিক ওদিক তাকাতে থাকে। তারপর সমুদ্রের দিকে তাকিয়ে বলে, ডাক্তার, আমাকে প্লিজ ইঞ্জেকশন দেবেন না। ইঞ্জেকশন দিলে আমি ঘুমিয়ে যাব, ঘুমানো যাবে না। সমুদ্র সামনে এসে ওর কাছাকাছি দাঁড়িয়ে বলে, কেন ঘুমানো যাবে না? আয়না এবার সতর্ক চোখে ওর দিকে তাকিয়ে খুব লো ভয়ে কেমন শিউরে উঠবার ন্যায় আওয়াজে বলে, আমি ঘুমিয়ে গেলে সমুদ্র চলে যাবে, এজন্য জেগে আছি। জেগে জেগে ওকে পাহারা দিচ্ছি। সমুদ্র ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যাবে না, তুমি আরাম করে ঘুমাও। আয়না আবার অস্থির হয়ে বলে, না না, কোনোভাবে ঘুমাবো না আমি। আমাকে কেন কোনো মেডিসিন দেবেন না ডাক্তার, আমি তাহলে মারা যাব। সমুদ্রকে আলতো করে ধরে বলে, মেডিসিন খেলে তুমি সুস্থ হয়ে যাবে, প্লিজ খাও, খেয়ে আরাম করে ঘুমাও, কেউ কোথাও যাবে না। আয়না আগুন চোখে তাকিয়ে বলে, যাবে, আমি ঘুমাই গেলে সমুদ্র চলে যাবে। নার্স জিজ্ঞেস করে, সমুদ্র কোথায় যাবে আপু? গেলে যাক, আমরা ঘুমাই, সমস্যা নেই তো। আয়না ব্যতিব্যস্ত হয়ে বলে, সমুদ্র ইউষার কাছে যাবে, ওখানে গেলে ও আমার কাছে আর আসবে না, এজন্য আমি ঘুমাবো না। কালকে থেকে একই কথাই বলে যাচ্ছে ও। নার্স চলে যায়। ক্যাবিনে একা সমুদ্র থাকলো। ও আয়নাকে বলে ওঠে, তুমি ভাত খাও প্লিজ। তারপর আয়নার মাথা হাত আয়নার মাথায় হাত বুলিয়ে দিল। আয়না বলে ওঠে, আপনি আমার গায়ে হাত দিবেন না। সমুদ্র একটু সরে এসে বলে, ভাত খাও, নাহলে ইঞ্জেকশন পুশ করব। আয়না অবৈধ ঔষধ আর ইঞ্জেকশনকে খুব ভয় পাচ্ছে। তার উপর ডাক্তার এসেছে ইঞ্জেকশন দিতে, এতেও আরও ভয় পেয়ে যায়। দ্রুত ভাতের প্লেটে থাবা বসায়। ডান হাত বাম হাত দুই হাত দিয়ে খাচ্ছে, আবার ফেলছে, মুখ থেকে ওগলে ফেলে দিচ্ছে। কোনো কিছু ঠিক নেই। সমুদ্র খুব যত্ন করে ওকে ভাত মাখিয়ে হাতে তুলে দিতে থাকে। আয়না কিছু বলে না, ওর মধ্যে এখন কোনো কিছু বোঝার ক্ষমতা নেই। সমুদ্রের মতো এখন অবুঝের মতো এখন ও। খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওয়াশরুমে নিয়ে যাবে, তার আগে আয়নার মনে হয় কোনো একটা সেন্স কাজ করছে না। ও বুঝতে পারছে না যে ওর চাপ আসছে কিনা, ক্ষুধা পেয়েছে কিনা। ওয়াশরুম যাওয়ার আগেই ওর জামা কাপড় নোংরা করে ফেলে। তখন সমুদ্রের পরিচিত নার্স আরিফা আপু আসেন দেখা করতে। দুজন মিলে আয়নাকে ক্লিন করে দিয়ে বেডে বসায়। আয়না একদম চুপ হয়ে গিয়েছিল। সমুদ্র আরিফা আপার কাছ থেকে চিরুনি নিয়ে ওর চুল আঁচড়ালো, তারপর ছুটি করে দিল। আয়নাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তবুও চোখ মেলে তাকিয়ে আছে। ঘুমের জন্য ও টলছে, তবুও চোখ খোলা, একা একা বিড়বিড় করছে। কী সব বলছে,
অসংলগ্ন কথাবার্তা। একা একাই চিল্লাল, একা একাই, তারপর হাসলো, তারপর ফের চুপ হয়ে যায়। একটু পর আবার কাঁদা শুরু করলো, কাঁদতে কাঁদতে হেসে ফেলে। যে কেউ নিজের আপনজনকে এমন অবস্থায় দেখলে নিজেই পাগল হয়ে যাবে। সমুদ্রে মনে হচ্ছিল ওর নাড়ি ভুঁড়ি উল্টে বমি হয়ে যাবে। সে নিজেকে ধরে রাখতে পারে না, ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাও মাও করে কেঁদে দেয়। নিজেকে ধরে রাখতে পারে না, মনের সব চাপা কষ্ট চোখ বেয়ে গড়িয়ে যায়। শব্দ করে কেঁদে উঠল। সে জীবনে ওইভাবে এতটা ভেঙে পড়েনি। আজ যেন তার সমস্ত দুনিয়া উলট পালট হয়ে গেছে। আয়না উঠে এসে একেবার দেখে, এরপর বেড থেকে নেমে সমুদ্রের কাছে যায়। এফরম পড়া সমুদ্রের মাথায় হাত বোলালো। একটু আগে সমুদ্র যেভাবে ওকে আদর করে দিচ্ছিল, ঠিক সেইভাবে। হয়তো স্মৃতিতে এখন এইটুকুই মেমোরি আছে ওর। যত্নের বদলে যত্ন ফিরিয়ে দিচ্ছে কি ও? সমুদ্র চোখ তুলে তাকালে ও জিজ্ঞেস করলো, ডক্টর, আপনি কেন কাঁদছেন? সমুদ্রের প্রশ্নটা শোনা মাত্র যেন বুকটা হু হু করে ওঠে। ওর কাছে উত্তর নেই কোনো। সে বলবে কি, বলবে সে মেয়েটাকে? তাকে কষ্ট দিয়ে এখন সেও কষ্ট পাচ্ছে। আয়না পুনরায় জিজ্ঞেস করে, আপনার অনেক কষ্ট হচ্ছে? আমারও অনেক কষ্ট, আমিও কাঁদব। সমুদ্র আয়নাকে ধরে বলে, তোমার কোনো কষ্ট নেই আয়না, তোমার কোনো কষ্ট নেই। তারপর আস্তে করে বলে, আজ থেকে আমি তোমার খুব যত্ন নেব। আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তুমি, আমার সোনা। তুমি আবারও সুস্থ হয়ে যাবে খুব দ্রুত। আমি সব রকম চেষ্টা করব, যত্নের কোনো কমতি রাখবো না, আর কোনোদিন কষ্ট দেব না। আমায় ক্ষমা করে দাও না, আমি তোমার ঠিক মতো যত্ন করতে পারিনি। টেক ইজ গ্র্যান্টেড হিসেবে নিয়েছিলাম। সরি আয়না, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সুখে রাখতে পারিনি। সরি, আর কোনোদিন অবহেলা করব না। হৃদয়ে সবটা নিংড়িয়ে তোমাকে ভালোবাসবো, কেবল তোমার যত্ন নেব। ফাহাদ সাহেব বাসায় এলেন আজ 2 দিন পর। একটানা 2 দিন সে মেয়ের ক্যাবিনের পাশে থেকেছেন, এমনকি রাতেও সরেননি। মেয়ের এই দুর্দশা দেখে সে নিজেই যেন মানসিক আঘাত পাচ্ছেন। কয়েকদিন এভাবে গেলে সে নিজেও পাগল হয় কিনা কে জানে। তার চোখ লাল হয়ে আছে, সে ঘুমের ওষুধ খেয়ে বসে আছে, ঘুম নেই চোখে। সমুদ্রের ব্যাপারে শায়লার থেকে একটা ভয়ঙ্কর তথ্য শুনেছে। শায়লা অবশ্য মুখ ফসকে বলে দিয়েছে, অনিচ্ছায় বলে ফেলেছে। সমুদ্রের বিয়ের আগে অস্ট্রেলিয়ায় মেডিকেলে পড়ার সময়কাল একটা ইহুদি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। ওই মেয়েকে নাকি বিয়ে করারও কথা ছিল। কোনো কারণে বিচ্ছেদ হয়, তারপর দেশে এসে তার মেয়েকে বিয়ে করে। এত বড় তথ্য তার জানা ছিল না। তার কাছ থেকে শায়লার বিষয়টা গোপন করেছে। সে যদি জানতো ছেলের এমন আগে সম্পর্ক আছে, কোনোদিন মেয়ে দিত না। প্রতারণা করে, ছলনা করেছে, তাও সে যাকে উনি অন্ধের মতো বিশ্বাস করে। একাকিত্বে ভরা এই জীবনটায় সবচেয়ে বেশি সে শায়লাকেই ভরসা করে এসেছে। অথচ শায়লা এত বড় কথা গোপন করে সমুদ্রের জন্য আয়নার প্রস্তাব আনে। শায়লা কেন এমন করলো? কী লাভ হলো তার মেয়েকে এভাবে ঠকিয়ে? ফাহাদ সাহেব নিজে যেমন সম্মানিত ধনী ব্যক্তি, চাইলে আরও ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে ক্ষমতা রাখে, তাহলে কেন অন্য কারোর সাথে জড়িয়ে থাকা ছেলের প্রস্তাব আনে শায়লা? শায়লার উপর তিনি ভীষণ ক্ষিপ্ত। কোনোদিন মাফ করবে না সে শায়লাকে। আজকে তার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। বাবা হয়ে নিজের প্রতি ঘৃণা জমছে তার। শায়লা তাকে বিশাল বিপদ থেকে রক্ষা করেছিল, জন্য ধরেই নিয়েছে শায়লা সর্বদা তার ভালো চায়। তার মেয়ে দুটাকেও আদর করে। শায়লা মুখে সমুদ্রের কথা শুনে সে তৃতীয় চিন্তা মাথায় আনেনি, রাজি হয়ে যায়। তখনই শায়লা চৌধুরী রুমে প্রবেশ করে। ওনাকেও ক্লান্ত দেখাচ্ছে। কেউ কোনোদিন ভাবেনি আয়নার সঙ্গে এত বাজে কিছু হবে। কেউ বিষয়টি মানতে পারেনি। শায়লা নম্র স্বরে বলে, খেতে আসো ফাহাদ। শায়লার দিকে আক্রোশ ভরা চাহনিতে তাকিয়ে উনি বলে ওঠে, আমি খাবো। এখন এটা ভাবলে কিভাবে? আমার মেয়ে অসুস্থ শায়লা, তাও তো আমার জন্য, আমার ভুলের জন্য। আমি বাবা হয়ে আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। ফাহাদ, ও সুস্থ হয়ে যাবে, ডাক্তার বলেছে তো। মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। শায়লা, কেন তুমি এমন করলে? শায়লা সামান্য কেঁপে ওঠে ভয়ে। ফাহাদকে কয়েক বছর ধরেই চেনে। সরকারি বড় কর্মকর্তা হওয়ার পরও ওর মধ্যে রাগ করার স্বভাব নেই। কিন্তু আজ ওনার চোখে ক্রোধ দেখতে পাচ্ছে শায়লা। কেন আমাদের সাথে প্রতারণা করলে? আমার বাচ্চা মেয়েটার সঙ্গে কিসের এত শত্রুতা? শায়লা, তুমি আমার ভরসার পাত্র ছিলে, তোমাকে এত বিশ্বাস করতাম, কিন্তু তুমি পেছন থেকে পিঠে চাকু বসালে। আমি আমার মেয়েকে কি জবাব দেব? কি বললো ওকে?
ওর বাবার কাছে ওর চেয়ে অন্য কেউ আপন বেশি? কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে? কি ক্ষতি করেছিলাম আমি? শায়লা আস্তে করে বলে। ফাহাদ আমি অনুতপ্ত। কিন্তু ফাহাদ সাহেব শোনেন না ওনার কথা। স্পষ্ট ভাষায় বলে দেয়, তোমাকে এই বাসায় আর দেখতে চাই না। আয়না নিশ্চয়ই ঘুমানোর ভান ধরেছিল। সমুদ্র সরতেই এখন এখান থেকে পালানোর চেষ্টা করছে। হাসপাতাল থেকে বের হওয়া সম্ভব না ওর পক্ষে। কিন্তু এই অবস্থায় ও কোথায় গেল? যদি লুকিয়ে হাসপাতালে বাউন্ডারি ক্রস করে? এই মেন্টাল সিচুয়েশনে নিজের বাসার ঠিকানা নাম্বার কিছুই তো বলতে পারে না। সমুদ্রের গা বেয়ে হিমশীতল বয়ে ভয় বয়ে যায়। সে ঢোক গিলে ক্যাবিন ছেড়ে বের হয়। কোথায় যাবে ও? সিসিটিভি ফুটেজ দেখতে বলবে? এত অল্প সময়ের মধ্যে কেউ কোথাও যেতে পারে? সমুদ্র ক্যাবিন ছেড়ে বেরিয়ে ডান দিকে ঘুরে পুরো করিডোর খুঁজে দেখে। কোথাও নেই আয়না। পেশেন্ট গাউন দেখে ওকে অবশ্যই থামানোর কথা। করিডোর থেকে বেরিয়ে সামনে যাবে অমন সময় আয়নার কণ্ঠস্বর ভেসে আসে। সমুদ্র পেছন ঘুরতেই দেখলো বারান্দায় দাঁড়িয়েছে ও। পাশে একজন নার্স। সমুদ্র ছুটে যায় ওর পাশে। আয়না ওকে দেখে মুচকি হাসি দিল। ওর এই হাসি দেখলে কে বলবে ও অসুখ? কি মিষ্টি হাসি হাসে তার আয়না। তাকে কেন লক্ষ্য করেনি সে? আয়না বলে, ডাক্তার সাহেব আপনি এখানে? সমুদ্রের ওকে দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে আসে। সে বলে, তোমার চেক আপ করতে হবে। আসো আসো, জলদি আসো। আয়নার হাঁটার সময় আয়না টলছিল। ওকে ধরে ধরে নিয়ে যায় ক্যাবিনে। এরপর বেডে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলায়। আয়না এবারে সত্যি ঘুমিয়ে যায়। টানা 3 দিন পর আজও ঘুমালো। ওর ভারী নিঃশ্বাসের শব্দে সমুদ্র আরাম পায় বেশ। রাত বাড়ে, আয়নার ঘুম গভীর হয়। 12টার পর সমুদ্রের চোখ বুজে আসে। সোফাতেই হেলান দিয়ে ওর চোখ বন্ধ করে দেয়। কখন ঘুমিয়ে গিয়েছিল কে জানে। কিসের যেন আওয়াজ ওর ঘুম ভাঙে। ঘুম ছুটতেই তার চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য। আয়না ক্যানোলা লাগা হাতটায় ফল কাটা ছুরি দিয়ে নিজের হাতে আঘাত দিচ্ছে। রক্ত বেরিয়ে ঘরে পড়ে যাচ্ছে। সমুদ্র দ্রুত উঠে দাঁড়িয়ে আয়নার দিকে ছুটে চাকু ফেলে দিয়ে চিৎকার দিয়ে বলে, আয়না তুমি কি করছো এসব? ব্যথা পাচ্ছ না? আয়না হাত দিয়ে ক্ষতপ্রাপ্ত স্থান খুঁটে বলে, চুল কাচ্ছে। ব্যান্ডেজ টেনে খুলতে ধরলে সমুদ্র বাধা দিয়ে খুব যত্ন করে নতুন ব্যান্ডেজ এনে লাগিয়ে দেয়। ক্ষত স্থানে মলম স্যাভলন দিয়ে পরিষ্কার করে। তুলা দিয়ে আস্তে করে ক্ষত স্থানের আশেপাশে মালিশ করে, যেন ইচিং না করে। একটু চোখ বুজে এসছিল, তাতেই কি হতে যাচ্ছিল। সে জাগ্রত না হলে বুঝে আরও কি দুর্ঘটনা ঘটত। সমুদ্র চিন্তায় মগ্ন ছিল। এমন সময় আয়না ওর হাত দিয়ে সমুদ্রের গলা চেপে ধরে। সমুদ্র স্তব্ধ হয়ে যায়। নিঃশ্বাস আটকে আসতে থাকে। আমি তোমাকে মেরে ফেলবো। আয়নার করা আক্রমণের তোপ সামলাতে না পেরে ব্যালেন্স হারা হয়ে একটু কাত হয়ে সোফায় পড়ে সমুদ্র। দুজন মানুষের ভর একসাথে সোফায় পড়তেই বিকট আওয়াজ হয়। আয়না ওর গলা চেপে ধরে রেখেছে, তবে এখন এত শক্তি প্রয়োগ করেনি। চোখ মুখ লাল হয়ে আসছে মেয়েটার। সমুদ্রের সময় লাগে না ওর হাত সরিয়ে নিতে, কিন্তু আয়না ধস্তাধস্তি করে। ওকে নিয়েই সোফায় কাত হয়ে শুয়ে পড়ে। আয়নার আক্রমণাত্মক আচরণ লাগবো পেল যেন। হয়তো নার্ভ রিল্যাক্সন মেডিসিন কাজ করছে। ও চুপটি করে সমুদ্রের গায়ের সঙ্গে লেগে থাকে। নিচ থেকে চোখ বুঝে ফেলে। সমুদ্র নড়ে না একদম। ওকে বুকে নিয়ে কাত হয়ে থাকে। দুদণ্ড সেভাবে থাকতেই কোমর লেগে যায়। তাও অভিযোগ নেই তার। এভাবে যদি আয়না চুপটি করে ঘুমায়, সে সারা রাত কাত হয়ে থাকতেও রাজি। সারা শরীর টান টান লাগায়। সমুদ্র সামান্য নড়তেই আয়না চোখ খুলে ফেলে। ও হালকা হাসলে আয়না বলে, সমুদ্র কোথায়? ও কি চলে গেছে? সমুদ্রের প্রশ্নটা শোনা মাত্র খুব যন্ত্রণা হলো। নিজের জন্য করুণা হলো বেজায়। সে বলে, তুমি ঘুমালেই সমুদ্র সকালে আসবে। আর না ঘুমালে ওকে আমরা এখানে আসতে দেব না। আয়না হকচকিয়ে উঠে বলে, কেন আসতে দিবেন না? ওকে এক্ষুনি আসতে বলুন। আর কত বাইরে থাকবে? তুমি ঘুমাও আয়না, তুমি ঘুমাও, ও সকালেই চলে আসবে। সে আয়নাকে নিজের বুকের মধ্যেই নিয়ে শুয়ে থাকে।
বেশি একটা নড়ে না। নড়লে আয়না চোখ খুলে তাকিয়ে থাকছে। সারা শরীর ব্যথায় জমে আসলেও সে নড়চড় করে না। আয়নার ঘুমের ব্যাঘাত ঘটায় না। এখন সত্যি আয়না ঘুমাচ্ছে। তাকে পরখ করছে সমুদ্র। হয়তো সারা রাতে আয়নাকে এভাবে চোখের সামনে পরখ করতে থাকবে সে। আয়নার নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। সমুদ্রের নিজেরও খুব ক্লান্ত লাগে, ঘুমাতে মন চায়, কিন্তু চোখ বন্ধ করে শান্তি মেলে না। দুটো চোখের পাতা 1 সেকেন্ডের জন্য বন্ধ করে না সে। আয়না একটানা প্রায় অনেকক্ষণ সমুদ্রের বুকে মাথা রেখে ঘুমায়। সকালের দিকে আয়নাকে বেডের উপর আস্তে করে শুইয়ে দেয়ও। বেডে শুইয়ে দেওয়ার 10 মিনিটের মধ্যে ওর ঘুম ভাঙে। তখন সকাল 7টা বাজছিল। সমুদ্রের চেহারা দেখে যে কারো মায়া হবে। নির্ঘুম রজনী পার করে ও যেন একদিনেই কাহিল হয়ে গেছে। আয়না চোখ খুলে ওর দিকে তাকালো। এরপর রিনরিনে সুরে বলে, সমুদ্র, আপনি এখন পড়ে আছেন কেন? আয়নাকে এহেন কথা বলতে শুনে সমুদ্র আনন্দে আত্মহারা হয়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না। নিজের অনুভূতি সামলে ধাতস্থ হতে সময় নেয়। আয়না পুনরায় প্রশ্ন করে, আপনি কেন এখন পড়ে আছেন? সমুদ্র সঙ্গে সঙ্গে অ্যাপ্রন খুলে ফেলে দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। কি বলবে ভেবে পাচ্ছে না। আয়না সত্যি তাকে চিনতে পারছে নাকি সে ভুল দেখছে। আয়না তবে সুস্থ হয়ে গেল? তার চোখ বেয়ে জল এসে চিক চিক করতে থাকে। সে চোখের জল মুছতে থাকে। সে চুপ করে কেবল আয়নাকেই দেখে যায়। আয়না পুনরায় চোখ বন্ধ করে। কিন্তু একটু পরেই যখন নার্স এলো, দেখেই আয়না আবার আগের মতো চিল্লাফাল্লা শুরু করে দেয়। রুদ্রমূর্তি ধারণ করে পারলে নার্সকে অ্যাটাক করবে। ও ভাবমূর্তি বারবার বলতে থাকে, আমার কি হয়েছে? কেন নার্স আসবে? সে সুস্থ থাকলে নার্স কেন? সমুদ্র ওকে ধরে রেখে শান্ত করার চেষ্টা চালায়। মেয়েটা রেগে গেছে। নাকের ডগায় ঘাম জমে যাচ্ছে। সমুদ্র ওর ঘাম মুছে দিয়ে বলে, তুমি একটু অসুস্থ, এজন্য হাসপাতালে এসেছি। নার্স ওষুধ দিতে এসেছে। তুমি এমন করো না আয়না, নার্সকে ওনার কাজ করতে দাও। কিন্তু আয়নার কেন যেন এখন নার্সকে সহ্য হচ্ছে না। কোনোভাবে চাচ্ছে না নার্স এখানে থাকুক। ভদ্রমহিলা দ্রুত ওষুধ রেখে প্রস্থান করেন। উনি যাওয়ার পর নাস্তা দিয়ে যাওয়া হয়। সমুদ্র কোমল সুরে বলে, আয়না আসো, খেয়ে নাও। আয়না ভ্রুকুচকে বলে, আমাকে আয়না বলে রাখছেন কেন? এখন প্রশ্নে সমুদ্রের চেহারার রং পাল্টে যায়। ভয় পাওয়া গলায় বলে, তোমার নাম আয়না, তাই? আয়না মাথা নেড়ে জানান দিল, আমার নাম আয়না না। সে বলে ওঠে, সবাই আমাকে আয়ু বলে ডাকে, আপনিও আয়ু ডাকবেন। সমুদ্রের কলেজা ঠান্ডা হলো। আসলেই তাই সে বাদে আয়নাকে সবাই আয়ু বলে ডাকে। সমুদ্র এতদিনেও সে বউকে আদর করে একবারও আয়ু বলে ডাকেনি। আজ বিবাহের 3 মাস পর সে খুব স্নিগ্ধ গলায় বলে, আয়ু এসো, নাস্তা খাবে এখন। আয়না কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। সমুদ্র গিয়ে ওকে উঠে বসালো। এরপর আস্তে করে নামিয়ে বাথরুমে নিয়ে যায়। নিজে ওকে ব্রাশ করে দিয়ে ফ্রেশ করিয়ে দেয়। এরপর চুল চিরুনি দিয়ে আঁচড়ে দেয়। চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলো। এই সুন্দর মায়া মমতায় ভরা চেহারার মেয়েটাকে দেখলে কে বলবে ও মানসিকভাবে অসুস্থ এই মুহূর্তে? আয়নাকে খেতে দিলে ও কোনো কিছুই মুখে তুলে খায় না। চুপচাপ বসে আশেপাশে তাকিয়ে থাকে। সমুদ্র উঠে ওর পাশে বসে রুটি ছিঁড়ে দিয়ে সবজির সঙ্গে মাখিয়ে মুখে তুলে দেয়, খাইয়ে দেয়। খেতে খেতে আয়না শুধালো, সমুদ্র, আমি কি পাগল হয়ে গেছি? এজন্য হাসপাতালে এসেছি? এসব কি বলছো? কে বলেছে তোমাকে এসব কথা? ডাক্তার বলেছে। সমুদ্র বলে, না শোনা, তোমার পেটে ব্যথা, এজন্য হাসপাতালে এসেছি। ও। আয়না সমুদ্রের হাতে বাকি খাবারটুকু খায়, চেঁচামেচিও করে না। সমুদ্র ওষুধ খেতে বললে সেটাও খেয়ে নেয়। এরপর নিজ থেকে বলে, আমি ঘুমাবো। ডাক্তার রোকসানা বলেছিল আয়না এখন যত ঘুমাবে তত বেশি ইমপ্রুভমেন্ট আসবে ওর। আয়না বেডে নিচ থেকে গিয়ে শোয়া মাত্র সমুদ্রকে খোঁজে, ওকে ডেকে ওঠে। কেন সমুদ্র তার পাশে নেই? এজন্য প্যানিক করা শুরু করলো। হয়তো ওর অবচেতন মন সমুদ্রের সঙ্গ চাইতো, কিন্তু সমুদ্রের সময় থাকতো না ওর জন্য। এখন সবটা ব্যাকফায়ার করছে। প্রতি মুহূর্তে সমুদ্রের উপস্থিতি চাই ওর। রোকসানা ম্যাডাম এসে আরেকবার মর্নিং ভিজিটিংয়ে চেক করে যান। তখনও রোকসানা ম্যাডামের ওপর চিল্লাচ্ছে। আয়না একদম অন্য কারো উপস্থিতি চায় না। উনি বলে ওঠে, তুমি কার সঙ্গে থাকতে চাও?
সমুদ্র ছাড়া আর কারোর সাথে থাকবো না। তুমি যাও এখান থেকে। রোকসানা ম্যাডাম হেসে বলে, আচ্ছা মা, তুমি সমুদ্রের সঙ্গে থাকো, আমি যাচ্ছি। আবার একটু পরে সে অল্প দেখেই চলে যাব। আয়না কিছু বলল না। সত্যি, পরবর্তীতে আয়না এক মুহূর্তের জন্য সমুদ্রকে কোথাও যেতে দিল না। ওর ধারণা সমুদ্র চোখের আড়াল হলেই ওকে রেখে চলে যাবে। ও বেডে শুয়ে চোখ বুঝে 2 মিনিট পর চোখ খুলে সমুদ্রকে খোঁজে। সমুদ্র বেচারা প্রত্যেকবারই ধৈর্যের চরম পরীক্ষা দেয়। প্রতিবারই ওকে আদরে গলায় বলে, আমি আছি আয়ু সোনা, এবার একটু ঘুমাও। আয়না ওর শার্ট খামছে ধরে রাখে। এমন সময় 24 বার আয়না চোখ খুলে ওকে হন্য হয়ে খোঁজে। 24 বারই সমুদ্রকে আদর করে বোঝায় ও আছে এবং থাকবে। তখন বেলা 12টা বাজছিল। সমুদ্র সকাল থেকে কিছুই খায়নি। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, তবুও চেয়ার ছেড়ে ওঠে না। আয়নাকে একা ছাড়ে না। ওকে সুস্থ করতে যা যা করতে হবে সে সব করবে। হয়তো এটাই তার অপরাধের সামান্য প্রায়শ্চিত্ত হবে। আয়না বলে ওঠে, আমি শাইলা আন্টির হাতের কচু ভর্তা দিয়ে ভাত খাবো। সমুদ্র হতভম্ব হয়ে যায়। আয়না কেন শায়লা চৌধুরীর হাতের রান্না খেতে যাচ্ছে? এ অবস্থায় এর উত্তর খোঁজা বোকামি। সে বিচলিত বোধ করে। কোথা থেকে কচু ভর্তা আনবে সে? বলে ওঠে, পিৎজা বা রামেন খাবে? আয়না মাথা নাড়িয়ে নাবোধক অর্থ প্রকাশ করে বলে, না, আমি দুপুরে আন্টির হাতের কচু ভর্তা দিয়ে ভাত খাবো। চঞ্চল দুপুর, মৃদু বাতাসে নভেম্বরের আবহাওয়া যেন শীতের আগমনী আমেজ। হসপিটালের কোমল সফেদ বেডে আয়না ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বালিশের উপর। ও আধো আধো করে চোখ মেলে তাকিয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু ঘুমের ডোজ বডিতে বেশ কাজ করছে। চোখ খুলে রাখতে পারছে না। সমুদ্রের পাশে বসেই ক্লান্ত চোখে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমানোর আগ মুহূর্তেও আয়না সমুদ্রের শার্টের কলার ধরে বলে, আমি ঘুমাই গেলেও কোথাও যাবা না, আর মরে গেলেও কোথাও যাবা না। সমুদ্র ক্ষণেই ওর এমন বেকাফা কথা শুনে চমকে ওঠে। কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি কোথাও যাব না আয়ু, তুমি আরাম করো, আমি পাশেই বসে আছি। আয়না ঘুমের ঘরেই বলে ওঠে, আমি মরে গেলে ভুলে অন্য কাউকে বিয়ে করবা না বাবার মতো। সমুদ্র কথা বলার সুযোগ দেয় না। জোরপূর্বক চোখের পাতা বন্ধ করিয়ে দিয়ে ঘুম পাড়ায়। আয়না ঘুমিয়ে যায় দ্রুত। ও এখন যত ঘুমাবে তত দ্রুত সুস্থ হবে। আয়নার বাসার সবাই দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছে, কিন্তু হসপিটাল থেকে অ্যালাউ করছে না এতজনকে একেবারে ক্যাবিনে যেতে। বেলা 12টা বাজে। দুপুরে আয়না কচু ভর্তা দিয়ে ভাত খেতে চেয়েছে। এছাড়া নাকি আর কিছু খাবে না। স্ন্যাক্সের বনরুটি কলাও খায়নি। সমুদ্র ফাহাদ সাহেবকে কল লাগায়। ফাহাদ সাহেব হাসপাতালের লবিতে ওয়েটিং জোনে আছেন। মেয়ের জন্য অপেক্ষায় আছেন উনি। সমুদ্র খুব নিম্ন স্বরে বলে ওঠে, বাবা, আয়ুষ আইল আন্টির হাতের কচু ভর্তা খেতে যাচ্ছে। আপনি ম্যানেজ করেন, আমি হাসপাতাল অথরিটির সঙ্গে কথা বলে নিচ্ছি। ওনারা সমস্যা করবে না তাহলে। ফাহাদ সাহেব তবদা খেয়ে বলে, আয়ু কচু ভর্তা খেতে যাচ্ছে? ও তো এসব অপছন্দ করে, ও এসব খায় না। এখন এটাই লাগবে ওর, না হলে আরও হাইপার হবে। এর চেয়ে আপনি শাইলা আন্টিকে রান্না করে এনে এনে দিতে বলেন। আয়ু শাইলা আন্টির সাথে দেখা করতে চাইছে। ঘুম থেকে উঠলেই হুলুস থুলুল শুরু করবে। রাখছি। সমুদ্র ফোন কেটে বিশাল কাচের জানালার দিকে চেয়ে থাকে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বিশাল বড় বট গাছটার একটা পাখি কিচিরমিচির করছে। একটু এগিয়ে জানালার দিকে গিয়ে দাঁড়ালো। হঠাৎ আয়নার কণ্ঠস্বর শুনে ও অবাক হলো। পেছনে তাকাতেই দেখে আয়না উঠে বসেছে। সমুদ্রের দিকে তাকিয়ে বলে, তোমার না আমার পাশে বসে থাকার কথা, ওখানে কেন? সমুদ্র দ্রুত বেগে এক প্রকার দৌড়ে আয়নার দিকে ছুটে। মেয়েটা ঘড়ি ধরে 20 মিনিটও ঘুমালো না। ওকে দৌড়ে আসতে দেখে আয়না আজকে হাসলো। ভালোই শব্দ করে হাসলো, যেন মজার দৃশ্য চলছে। সমুদ্র এক পলক থমকে ওর হাসি দেখে। আহা, কি মায়াবী হাসি। সমুদ্র বলে, ঘুম থেকে উঠে গেলে যে, এসো আবার একটু রেস্ট নাও। না, আমি এখন তোমার সাথে গল্প করব। আয়না এক এক সময় এক এক আচরণ করছে। গতকাল অবধি সে কাউকে চিনতে পারছিল না, আর আজকে অনবরত বক বক করে যাচ্ছে। অনেক দ্রুত অনেক কিছুই বলে ফেলছে। তবে ওর মনে হয় মিসক্যারেজের কথা এই মুহূর্তে স্মরণ নেই। সমুদ্র সোফায় বসলে আয়না বেড থেকে নেমে ওর পাশে বসে। এরপর গল্প করা শুরু করে। নিজেই আপন মনে বলতে থাকে,
কথার এক পর্যায়ে বলে ওঠে, তুমি আমার জন্মদিনের তারিখ জানো না কেন? সমুদ্র পিলে চমকে ওঠে। ওর এটাও এই মুহূর্তে মনে আছে যে সমুদ্রর জন্মদিনে ভুলে গিয়েছিল। আহারে, হয়তো ওই দিনও অনেক বেশি কষ্ট পেয়েছিল, যেটা মস্তিষ্কের স্মৃতির পাতায় লেখা আছে এখনো। সমুদ্র ওকে বলে ওঠে, তোমার জন্মদিন 12ই সেপ্টেম্বর, আমার মনে আছে। আয়না যেন এতেই খুব খুশি হলো, আবার হাসলো, যেন সমুদ্রের ওর জন্ম তারিখ মনে রাখা অনেক বড় বিষয়। সমুদ্রের খুব মায়া হলো, মন চাইল টাইম ট্রাভেল করে গত হওয়া আয়ুর জন্মদিন চলে যেতে। তাহলে নিশ্চয়ই ওর জন্য দারুণ কিছু করতো, যেন মেয়েটা কষ্ট না পায়। আয়না নিচ থেকে ওর বুকে মাথা রেখে বলল, তুমি অফিস থেকে এত দেরিতে কেন ফিরো? আমি কত অপেক্ষা করি তোমার জন্য। সন্ধ্যা থেকে তোমার আসার অপেক্ষা করি, লেবুর শরবত বানিয়ে রাখি। তো কিন্তু তুমি আসো না, কত মন খারাপ হয় আমার। সেটা কি জানো মিস্টার রোশন? সমুদ্র চুপ বনে যায়। আসলে সে জানে না, সে জানতো না। তবে তার আয়ু তাকে এতটা ভালোবাসে। সমুদ্র এত ভালোবাসা বিনা খরচায় পেয়ে গিয়েছিল, বিধায় মূল্য দেয়নি। আসলে সে আয়ুর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। চোখের কোণে কোনো কারণ ছাড়াই পানি এসে জমল। আয়নাকে তা বুঝতে দিতে চায় না সে। মুখ ফিরিয়ে নিলে সঙ্গে সঙ্গে আয়না ওর হাত দিয়ে সমুদ্রের মুখে হাত রেখে ওর দিকে মুখ ফিরিয়ে এনে বলে, তুমি কি কাঁদছিলে নাকি? না তো। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো, যা ইচ্ছা বলো, তোমার সব কথাই শুনবো। ইনফ্যাক্ট প্রশ্ন করার আগে জিজ্ঞাসা করতেও হবে না আয়ু, তুমি আমাকে ভালোবাসো? আয়না এখন যে কন্ডিশনে আছে, এ অবস্থায় এ ধরনের সূক্ষ্ম প্রশ্ন করায় সমুদ্র নিজেই হকচকিয়ে ওঠে। পরে মনে পড়ে আয়না প্রায়ই তাকে জিজ্ঞেস করত। কোনোদিন সমুদ্র মুখ ফুটে ভালোবাসি বলেনি। আজ সে আয়নার দু গালে হাত দুটো আলতো করে রেখে বলে, হ্যাঁ ভালোবাসি আয়ু, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, আমরা বাসায় যাব। আয়না বলে, সোম, আমার কি হয়েছে? সমুদ্র চিন্তা করে কি উত্তর দেবে তাকে। কুণ্ঠিত বোধ করে সে। এর আগে আয়না ওর বুকে মাথা রেখে সমুদ্রের বুকের ধুকপুক হৃৎপিণ্ডের ওঠানামা অনুভব করে ওঠে বলে, আমার কিছু হলে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে? না, কখনো না। আমাকে ফেলে অস্ট্রেলিয়া চলে যাবে, তাই না? আমাকে তোমার সাথে নিয়ে যাবা না, আমি জানি। সমুদ্র থমকালো। বিগত কয়েক মাসে সাম্প্রদায়িক ঘটনাগুলো সবটা ওর মস্তিষ্ক খুব ভাজে ভাজে বাজেভাবে প্রভাব হেনেছে। প্রতিটি ঘটনায় ও আহত হতো, তবে মনের মধ্যে চেপে রাখতে রাখতে মানসিক আঘাত পেয়েছে, যার জের ধরে ও এখন সব অনর্গল কথা বলে যাচ্ছে। নিজের মনের মধ্যে যেসব ভয় বা কষ্ট লুকিয়েছিল সবটা প্রকাশ করছে। আয়ু হয়তো ভাবতো সমুদ্র তাকে ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়ে ইউষার সঙ্গে জড়াবে। সমুদ্রকে ঝাপটে ধরে বলে, আমি তোমার সঙ্গে ঘর বেঁধেছি, ইউ আর মাই হোম। আমি যত দূরই যাই না কেন, তোমার কাছেই আসবো ফিরে। তুমি সঙ্গে থাকলে আমি ঘর পাবো, তুমি ছাড়া আমি তো হোমলেস। আনা চোখ বন্ধ করে রাখে। ওর মধ্যে এখন বোধ শক্তি কম। নিজের মতো বকে গেল কিছুক্ষণ, এরপর বলে ফেলে, বাবা কেন দ্বিতীয় বিয়ে করার জন্য এত উদ্বিগ্ন হলো?